স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দর্শক, দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুষ্ঠানের প্রথম অংশে আমাদের আলোচনায় থাকছে বাড়ি কেনা বেচা, অর্থাৎ যারা বাড়ি কিনতে আগ্রহী তাদের জন্য বর্তমানের মার্কেট কেমন, বাজার দর কেমন চলছে, কোন কোন প্রস্তুতিগুলো আপনাকে আগে থেকে নিতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে একটু বাড়তি খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো একজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে আছেন স্টুডিওতে। এবং অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আমরা কথা বলবো আইটি সেক্টর নিয়ে, অর্থাৎ যারা আইটি সেক্টরে জব করতে চান তাদের জন্য সামনের দিনগুলোতে কি কি সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলো আমাদের আলোচনায় থাকবে। আমরা আমাদের আয়োজন শুরু করতে চাই নিউ ইয়র্ক শহরে বর্তমানে বাড়ি কেনার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লাইসেন্সড রিয়েল এস্টেট সেলস পারসন মির্জা মোহাম্মদ হোসেন। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজন। থ্যাংক ইউ মিস আপলা, থ্যাংক ইউ টিভিএন 24। জি দর্শক, আপনারা কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, আপনি যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে বরাবরের মতো লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনি যদি চান সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করে ফেলুন, আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করতে চাই নিউ ইয়র্কে বর্তমানে বাড়ি কেনার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়। মির্জা মোহাম্মদ হোসেন, এটি আমাদের আলোচনার বিষয়। বাড়ি কেনার চ্যালেঞ্জগুলো তো শুনবো, আসলে এই মুহূর্তে বাড়ি কেনাটা কতটা বুদ্ধিমানের? থ্যাংক ইউ আপলা। দেখুন, বাড়ি আপনি নিউ ইয়র্ক শহরে যারা ভাড়া থাকেন, উত্তরোত্তর ভাড়ার কিন্তু পরিধি বাড়তেছে। আজকে যে ভাড়াটা 3200 টাকা, দুদিন পরে বা 6 মাসের ভিতরে এটা 3600 টাকা হয়ে যাচ্ছে। সো আমরা মনে করি এই মুহূর্তে বাড়ি কেনার উত্তম সময়। বিকজ যখনই আপনি বাড়ি কিনলে আপনার একটা ইনস্টলমেন্ট পেমেন্ট দিতে হবে, যেটা 30 ইয়ার্স ফিক্স। আর ভাড়া কিন্তু আপনার ইয়ার টু ইয়ার বাড়তেই থাকবে, যেটা আপনার ইনকামের উপর, আপনার অ্যাফোর্ডেবিলিটির উপর একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সো আমরা মনে করি এই ওভারঅল অবস্থা বিবেচনা করে আমরা মনে করতেছি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরে বাড়ি কেনাই বুদ্ধিমানের কাজ। জি, সেই ক্ষেত্রে আমি যদি আমাদের কমিউনিটির কথা বলি, বাংলাদেশি কমিউনিটির উপরে একটু জোর দিয়ে বলবো, অন্যান্য কমিউনিটিও নিশ্চয়ই আপনি এটার মধ্যে ইনক্লুড করবেন। সেটা হচ্ছে কোন এলাকায় বাড়ি কেনাটা ভালো হবে? আমাদের কুইন্সের ভিতরে এখন বেশিরভাগ আমাদের বাঙালিরা কুইন্স ভিলেজ এই এলাকাটা খুবই চুজ করতেছেন, নাইস এনভায়রনমেন্ট, এবং ওইখানে বাড়ির দামও খুবই রিলায়েবল। সো এই মুহূর্তে কুইন্স ভিলেজে যদি 100টা বাড়ি বিক্রি হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে 70 থেকে 80টা বাড়ি আমাদের কমিউনিটি গ্রো করতেছে, যেটা আমাদের জন্য খুবই খুশির খবর। আচ্ছা, ফার্স্ট টাইম বায়ার যারা আছে, প্রথমবারের জন্য যারা বাড়ি কিনবেন, তাদের জন্য আপনার পরামর্শ শুনবো। মানে একদম যিনি প্রথমবার বাড়ি কেনার কথা ভাবছেন কিংবা পরিকল্পনা করছেন, তিনি আসলে কিভাবে শুরু করবেন? প্রথমে উনি দেখতে হবে যে ওনার আসলে প্রি অ্যাপ্রুভাল আছে কিনা। যদি ওনার প্রি অ্যাপ্রুভাল থেকে থাকে, উনি দেখবেন যে মার্কেটে আসলে কোন এরিয়ায় উনি বাড়ি কিনবেন, ওই এরিয়ার নেইবারহুড এক্সপার্ট একজন রিয়েলটারের সাথে উনি আলোচনা করবেন। এই আলোচনার পরে রিয়েলটার আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করবে যে কোন এলাকাটা আপনার বাজেট, আপনার ক্রাইটেরিয়া এর সাথে ম্যাচ করতেছে, এবং কোন এলাকাটা আপনার বাজেট ফ্রেন্ডলি অ্যাফোর্ডেবল বাড়ি হবে, যেটা আপনার স্বপ্নের বাড়ি হবে, অ্যাফোর্ডেবল লিটির উপর বেস করে সেটা উনি নির্ধারণ করে দেবেন। সেক্ষেত্রে আপনি যদি একজন নেইবারহুড এক্সপার্ট রিয়েলটর হায়ার করতে পারেন, উনি আপনাকে গাইড করতে পারবেন। ভালো কিংবা অভিজ্ঞ রিয়েলটর চিনবেন কেমন করে? নিউ ইয়র্কে তো অনেক রিয়েলটর। ভেরি ভেরি গ্রেট কোশ্চেন্স। দেখুন, প্রথমে আপনাকে দেখতে হবে ক্রেডেনশিয়ালিটি এবং প্রফেশনালিজম। ওই রিয়েলটরের ক্রেডেনশিয়ালিটি কতটুকু, প্রফেশনালিজম কতটুকু। আপনি রিয়েলটর ব্রোকার হাউসে আপনি ভিজিট করবেন। ভিজিট করার পর আপনি দেখবেন যে ওদের ডাইরেক্টর ট্রেনিং আছে কিনা, ওদের অ্যাডমিনিস্ট্রেশনটা কতটুকু স্ট্রং, যেটা আপনাকে ইন ফিউচারে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। তারপরে আপনি ব্রোকার হাউসের অনলাইন রিভিউ দেখতে পারেন, যে ওদের অনলাইন পাবলিক ওদের সম্পর্কে কি বলতেছে। এবং ফাইনালি আপনি যেটা করতে পারেন, আপনি রিয়েলটরকে 2-4টা কোশ্চেন করতে পারেন, লাইক হোম বাইং প্রসেস বা হোম সেলিং প্রসেস। এতে করে আই বিলিভ যে আপনি সঠিক এক্সপার্ট রিয়েলটর সিলেক্ট করে ফেলতে পারবেন। ফার্স্ট টাইম বায়ারদের ক্ষেত্রে আসলে, কিংবা যিনি বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে আসলে আপনি কি পরামর্শ দিবেন? ঠিক কতদিন আগে আসলে রিয়েলটরের কাছে যাওয়া উচিত? আমি মনে করি যখনই আপনি বাড়ি কেনার প্ল্যান করতেছেন, তখন থেকে আপনি ফিজিবিলিটি স্টাডি করা উচিত যে এই নেইবারহুডে কারা এক্সপার্ট রিয়েলটর, তাদের অনলাইন রিভিউ ভালো, কোন ব্রোকারেজ হাউসটা পারফেক্টলি হেল্প করতেছে, এবং অনলাইন রিভিউ দেখে আপনি বাড়ি কেনার অ্যাটলিস্ট 6 মান্থ আগ থেকে আপনি তার সাথে
কাজ শুরু করবেন এবং at least 6 months at least 6 মান্থ। জি জি কি টাইপের বাড়ি কিনবেন এটা নিয়ে আসলে যারা বাড়ি কিনবেন ইনভেস্টমেন্ট করবেন বিশেষ করে তারা আসলে একটু কনফিউশনে থাকেন যে 2 ফ্যামিলি হাউস না 3 ফ্যামিলি হাউস ভাড়ার একটা বিষয় থাকে এই ব্যাপারে কি পরামর্শ দেবেন? এই ক্ষেত্রে এখন বর্তমান যে ট্যারিফ এবং ইনফ্লেশন এটার ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনুন যেটা ইনস্টলমেন্ট আপনার জন্য অ্যাফোর্ডেবল থাকে এবং আমরা অনেকে বলি যে ইনকাম বেস অনেকগুলো বাড়ি পাওয়া যায় লাইক বেস অন ইনকাম আপনি লোন পেয়ে যাবেন সেই ক্ষেত্রে 2-3 বাড়ি আপনার জন্য পারফেক্ট হতে পারে বাট আপনি দেখতে হবে যে আপনি কোন এলাকায় কিনতেছেন ওই নেবারহুডে এই ট্যানেনদের অবস্থা কি কারণ আপনার বাড়ি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু একটা মান্থলি ইনস্টলমেন্ট পে করতে হবে আপনার ইনস্টলমেন্ট পে করার ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে চেষ্টা করবেন যে ইনস্টলমেন্টটা আপনার কাছে রেডি আছে কিনা যদি রেডি না থাকে বেইজ অন আপনার প্রপার্টি ইনকাম আপনাকে আস্তে আস্তে আগাতে হবে সেক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট টাইম হোম বায়ারদের জন্য 2 ফ্যামিলি বেস্ট হতে পারে আর যারা মাল্টি ফ্যামিলি বা কমার্শিয়াল হাউস কিনতে পারেন তাদের জন্য 2-3-4 ফ্যামিলি এবং ওই নর্মালি আমরা যখন কম্পারিজন করি অনেক সময় 3-4 ফ্যামিলির বাড়ির দাম 1 ফ্যামিলি বাড়ির দামের কাছাকাছি বা অল্প ডিফারেন্স সেক্ষেত্রে আপনাকে খুঁজে বের করতে হবে আচ্ছা আচ্ছা ট্যাক্সের বিষয়টা আসলে কি হবে ট্যাক্স আমাদের সোসাইটিতে আমরা আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখা যায় কি অনেকে কোনো কারণে আপনি দেখা হলো যে ট্যাক্সে ইনকাম বেশি দেখাতে পারেন না সেক্ষেত্রে তারা কি বাড়ি কিনবে না ডেফিনেটলি তারা বাড়ি কিনবেন সেক্ষেত্রে তারা নন কোয়ালিফাইড লোন নামে একটা প্রোগ্রাম আছে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে আপনাকে মিনিমাম ডাউন পেমেন্ট আপনাকে 20% দিতে হবে আর আপনার ইনস্টলমেন্ট রিজার্ভ অ্যাটলিস্ট 3 to 6 মান্থ রাখতে হবে বেইজ অন আপনার সিপিএ লেটার অ্যাসেট বেজ ইনকাম এবং P&L প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের উপর বেস করে আপনি ইজিলি বাড়ি কিনতে পারবেন থ্যাংক ইউ জি জি নিউ ইয়র্কে আসলে ভাড়াটিয়াদের একটা অভিযোগ হচ্ছে বাসা ভাড়া অনেক বেশি খুব উচ্চ হারে হচ্ছে ভাড়া দিতে হয় এবং দিন দিন বাসা ভাড়া বাড়ছে সেই ক্ষেত্রে আসলে কেউ যদি বাড়ি কেনার প্ল্যান করে যে বেশি মানে বাড়ি কিনে এই উচ্চ ভাড়া থেকে আসলে তিনি বাঁচতে পারবেন সেই সমন্বয়টা আসলে কিভাবে করবেন এটা যদি আপনি আমাকে একজন বিশেষজ্ঞ রিয়েলটর হিসেবে জিজ্ঞেস করেন আমি প্রথমে বলবো আপনি ভাড়া থাকার থেকে আপনি একটা আপনার স্বপ্নের বাড়ি বা আপনার অ্যাফোর্ডেবল একটা বাড়ি কিনে পেলেন বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনি কতগুলো অ্যাডভান্টেজ পাবেন নাম্বার 1 বাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইকুইটি বিল্ড আপ হতে থাকবে হোম অ্যাপ্রিসিয়েশন হতে থাকবে তারপর বাড়ি কিনলে আপনি ট্যাক্সে অনেকগুলো খরচ দেখাতে পারবেন মর্গেজ ট্যাক্স দেখাতে পারবেন মর্গেজ ইন্টারেস্ট দেখাতে পারবেন ডেপ্রিসিয়েশন দেখাতে পারবেন যেটা আপনার ট্যাক্সেবল ইনকামকে ছোট করবে আপনার ট্যাক্স কম দিতে হবে একই সঙ্গে আরো একটা বড় জিনিস যেমন আপনি যদি বাড়ি কিনেন সেই ক্ষেত্রে দেখবেন আপনি যে লোনটা নিচ্ছেন এখানে 30 ইয়ার্স ফিক্সড ইনস্টলমেন্ট আপনার ইনস্টলমেন্ট সাইজ যদি 3500 হয় এটা সেকেন্ড ইয়ারও 3500 থার্ড ইয়ারও 3500 আর আপনি যদি ভাড়ায় থাকেন ভাড়া কিন্তু ক্রমশ বাড়তেছে আজকে যে ভাড়াটা 3000 টাকা 6 মাস পরে সেটা 3200 3300 3500 টাকা হয়ে যেতে পারে এইটা আপনার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে আরো হতে পারে সে মনে করেন আপনি যখন নিজের বাড়িতে যাবেন তখন আপনি আপনার বাড়িটা কাস্টমাইজ করে নিতে পারেন যে আমার হল রুমটা ছোট বেডরুমটা একটু বড় করব কিন্তু আপনি ভাড়া থাকার ক্ষেত্রে আপনি এই ফ্যাসিলিটিগুলো পাবেন না অর্থাৎ আপনার যেই কন্ট্রোল এবং ফ্রিডম ভাড়া থাকলে সেটা আসে না যেটা আপনি বাড়ি কিনে ইজিলি অ্যাচিভ করতে পারবেন জি অনেকে তো ইন্টারেস্ট রেট হচ্ছে কমার জন্য অপেক্ষা করছেন যে ইন্টারেস্ট রেট যখন কমবে তখন তিনি বাড়ি কিনবেন আসলে কি কমার সম্ভাবনা আছে কিংবা এই অপেক্ষা করাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত অপলা অ্যাকচুয়ালি আপনি জানেন যে ইন্টারেস্ট রেট কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে একটা ফেডারেল রিজার্ভ পলিসির উপর নির্ভর করে তারপরে ইনফ্লেশনের উপর নির্ভর করে আপনার ইনফ্লেশন বেশি হলে ইন্টারেস্ট রেট অটোমেটিকলি বেশি হবে তারপরে আপনার যদি ইনফ্লেশনের উপর নির্ভর করবে তারপরে হাই রিস্ক লোনের উপরেও আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে ইকোনমি যদি স্ট্রঙ্গার হয় সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেট বেশি হবে সো আপনি যদি স্পেসিফিক ইন্টারেস্ট রেট নিয়ে আমাকে বলেন কোভিড এর মতো 2.5% ইন্টারেস্ট আর কখনো আসবে না ইটস অ্যাবসার্ড ইন্টারেস্ট রেটটা 5.5 থেকে 6.5 এর মধ্যে ঘোরাঘুরি করবে আপনি যদি বাড়ি কেনার জন্য রেডি থাকেন আপনি বাড়িটা কিনে ফেলুন কারণ
আপনি যদি রেট ড্রপ করে ইন্টারেস্ট রেট ড্রপ করে সেক্ষেত্রে আপনি তো রিফাইন্যান্স করার একটা বড় সুযোগ আপনি পাচ্ছেন। সো রেডি থাকলে আপনি এখনই বাড়ি কিনে কিনতে ফেলেন। পারবেন। ডাউন পেমেন্ট নিয়ে অনেকে কনফিউশনে থাকেন যে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে, 20%, কেউ বলেন 30%, কেউ বলেন 50%, আসলে কত পার্সেন্ট? গ্রেট কোশ্চেন। অপলা, অনেক সময় দেখা যায় কি অনেকে বলেন ট্রেডিশনালি অনেকে বলে থাকেন যে ইন্টারেস্ট রেট 20%, বাট সো মেনি প্রোগ্রাম অফার করতেছে আপনাকে 3 to 5% ইন্টারেস্ট। সো যেমন একটা এটা প্রোগ্রাম কি আছে শুধু ফার্স্ট টাইম বায়ারদের জন্য না সবার জন্য? ডেফিনেটলি ফার্স্ট টাইম বায়ারদের জন্য আপনার একটা আছে FHLO, ফেডারেল হাউজিং অথরিটি লোন। এটা আপনি 3.5% দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। প্লাস কনভেনশনাল লোনের ক্ষেত্রেও আপনি 5% ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে শুধু আপনার একটা জিনিস করতে হবে, হয়তোবা অনেক ক্ষেত্রে আপনাকে PMI দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কি ইন্টারেস্ট রেটটা কি অনেক হাই হবে? এফএস এর ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আপনার একই থাকবে। আর কনভেনশনাল লোনের ক্ষেত্রে আসলে অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে, আপনার ক্রেডিট স্কোর প্লাস আপনার লোনটা কতটুকু রিস্ক, ইনকাম ভেরিফাইড না হলে অনেক সময় ইন্টারেস্ট একটু লিটল বিট হায়ার হয়ে থাকে। জি। আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে যে অনেকে ট্যাক্স রিটার্নে তাদের ইনকামটা কম। সেই ক্ষেত্রে আসলে তারা কি করতে পারেন? সেক্ষেত্রে ওই যে সো মেনি প্রোগ্রাম আমি একটু আগে বলছি যে আপনি নন কোয়ালিফাইড লোন যা উপর বেস করে আপনি আপনার বাড়ি কিনতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 20% ডাউন পেমেন্ট দিতে হবে এবং দিতে হবে 3 to 5 মান্থ রিজার্ভ থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এবং এটা হয় নর্মালি অ্যাসেট বেস ইনকাম এবং CPA, প্রফিট অ্যান্ড লসের উপর বেস করে আপনি কিনতে পারবেন ইজিলি। জি, আমি একটু ডিফারেন্ট স্ট্যাটাসে যেতে চাই। স্টুডেন্ট স্ট্যাটাস যাদের রয়েছে, F1 স্টুডেন্ট, তারা আসলে বাড়ি কিনতে পারবেন কিনা, কিংবা তাদের প্যারেন্টসরা যদি ভিজিটে আসে সেক্ষেত্রে তারা তো অবশ্যই B1 B2 স্ট্যাটাসে আসবেন। তারা আসলে যদি বাড়ি পছন্দ করেন সেক্ষেত্রে কিনতে পারবেন কিনা? ডেফিনেটলি তারা পারবেন। এই ক্ষেত্রে আপনার ওদের কোনো ক্রেডিট স্কোর লাগবে না, ওদের কোনো সোশ্যাল সিকিউরিটি লাগবে না, ওদের কোনো গ্রিন কার্ড লাগবে না। ওরা ফরেন ইনভেস্টর লোন হিসেবে একটা লোন পাবেন। এই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 30% ডাউন পেমেন্ট এবং আপনাকে এই দেশে আমরা যাদেরকে CPA বলি, বাংলাদেশে তাদেরকে বলে চার্টার অ্যাকাউন্টেন্ট। একজন চার্টার অ্যাকাউন্টেন্টের উপর লেটারের উপর বেস করে আপনি ইজিলি ফরেন ইনভেস্টর লোন নিয়ে আপনার বাড়িটা আপনি কিনতে পারবেন। কোনো কিছুর দরকার হবে না, শুধুমাত্র আপনার ডাউন পেমেন্ট এবং আপনার চার্টার অ্যাকাউন্টেন্টের লেটার হলেই এই লোনটা আপনি ইজিলি পাবেন এবং আপনার স্বপ্নের বাড়িটা আপনি এখানে কিনে ফেলতে পারবেন। আচ্ছা, আমাদের এই শোটা হয়তো অনেকে বাংলাদেশ থেকেও দেখছেন, অনলাইনে দেখছেন। বাংলাদেশ থেকে কেউ যদি ইন্টারেস্টেড হয় তিনি আমেরিকায় বাড়ি কিনবেন, তাহলে আসলে কিসের উপর ডিপেন্ড করে তিনি কিনতে পারবেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি কেউ করেন বা পারেন, তার ডেফিনেটলি তার B1 B2 ভিসা যদি থেকে থাকে, B1 B2 ভিসার উপর বেস করে উনি ফরেন ইনভেস্টর লোন হিসেবে ফরেন ইনভেস্টমেন্ট লোন হিসেবে উনি ইজিলি বাড়ি কিনতে পারবেন। এটা তাদের জন্য একটা বড় খুশির খবর আমি মনে করি। আচ্ছা, সেই ক্ষেত্রে তার ইনভেস্ট আসলে কি রকম হতে হবে, কি পরিমাণ হতে ওরা হবে? মিনিমাম 30% ডাউন পেমেন্ট দিলেই উনি ফরেন ইনভেস্টর লোন নিয়ে এটা কিনে ফেলতে পারবেন। কিনে ফেলতে পারবেন। মিনিমাম 30% হলো ডাউন পেমেন্ট প্লাস ওই দেশের যে CPA, আমাদের দেশে আমেরিকাতে আমরা যাদেরকে CPA বলি, বাংলাদেশে এদেরকে বলা হয় চার্টার অ্যাকাউন্টেন্ট একটা লেটার লাগবে। জি, আমি একটু ক্লোজিং কস্ট সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো, এটা একটু ব্যাখ্যা করবেন কিনা? ক্লোজিং কস্ট হলো ক্লোজিং টেবিলে আপনি বায়ার এবং সেলার প্রপোর্শনেটলি কিছু কস্ট আপনার পে করে থাকেন, ওইটাকে আমরা ক্লোজিং কস্ট বলি। ক্লোজিং টেবিলে একজন বায়ার যেসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন, প্রথমে আপনি ব্যাংক সাইডে যেটা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার ইন্টারেস্ট রেটটা ঠিক আছে কিনা, আপনার লোন অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এবং অনেক সময় দেখা যায় যে দেখেন এখন আপনার হাতে টাকা নেই, কিন্তু আপনি কিছুদিন পর আপনার অনেক টাকা হয়ে গেল, আপনি আর্লি আপনার লোনটা পেমেন্ট করে দেওয়া অনেকে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফি পেমেন্ট কোনো পেনাল্টি ইনভলভ আছে কিনা এটার সাথে, সেটা দেখবেন। আর ক্লোজিং কস্টের আরো দুইটা পার্ট থাকে। একটা বড় পার্ট হলো ব্যাংক পার্ট। এখানে ব্যাংকের মনে করেন অ্যাপ্লিকেশন ফিস, লোন প্রসেসিং ফিস, আন্ডাররাইটিং ফিস, এগুলো উল্লেখযোগ্য। এছাড়া এখানে আরেকটা টাইটেল কোম্পানি বিলস নামে দুইটা বড় ধরনের খরচ ইনভলভ থাকে। এটাকে একটাকে বলা হয় ওনার পলিসি, আরেকটাকে বলা হয় লেন্ডার পলিসি। এখন ওনার পলিসিটা ভেরি ইম্পর্টেন্ট। ওনার পলিসিটা কি? ওনার পলিসিটা হলো, সে মনে করেন আপনি যে বাড়িটা কিনতেছেন এটা কোনো একদিন এখানে ল্যান্ড ছিল, ল্যান্ডের উপর বাড়িটা তৈরি হয়েছে। তো বাড়িটা প্রথমে এ বিল্ড করছে, বি এর কাছে সেল করছে, বি সি এর কাছে সেল করছে, এইভাবে চেন A B C D এভাবে সেল হতে A to J পর্যন্ত গেল।
এখন দেখা গেল যে কোনো এক সময় মালিকানায় ত্রুটি দেখা দিছে। যদি আপনি ওনার পলিসি কিনে থাকেন তাহলে মালিকানায় ত্রুটি থাকলেও আপনার যে ইনভেস্টমেন্ট এইটা কভার থাকবে ওনার্স পলিসি দ্বারা। আরও একটা জিনিস থাকে লেন্ডার পলিসি। লেন্ডার পলিসি দেখেন বাড়ি কিনতে গেলে কিন্তু আমরা যদি 20% ডাউন পেমেন্ট দিয়ে থাকি, আমরা 20% স্টেক হোল্ড করতেছি, ব্যাংক কিন্তু 80% হোল্ড করে থাকে। ব্যাংকের ইনভেস্টমেন্টটাকে ব্যাংক সিকিউর করার জন্য ওরা একটা লেন্ডার পলিসি কিনে থাকেন। এই লেন্ডার পলিসিও সেম ওনার পলিসির মতো লেন্ডারকে কভার করবে যদি মালিকানায় কোনো ত্রুটি থাকে। থ্যাংক ইউ। জি, মির্জা মোহাম্মদ হোসেন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম ছোট্ট করে একটু দর্শকদের জন্য ব্যাখ্যা করবেন কিনা বর্তমানে রিয়েল এস্টেট মার্কেট আসলে কেমন, কিংবা যারা বাড়ি কেনার জন্য পরিকল্পনা করছে তাদের জন্য একদম শেষ মুহূর্তের কোনো পরামর্শ যদি থাকে। বাড়ি কেনার ক্ষেত্রে আমরা দেখতেছি মার্কেটে প্রচুর অ্যাক্টিভ বায়ার আছে এবং তারা বাড়ি কিনতে চাচ্ছে। সেই তুলনায় কিন্তু বাড়ির স্টক অনেক কম। আবার আমরা যখন বাড়ি শো করতে যাই সেক্ষেত্রে দেখা যায় যে 60 থেকে 70% বাড়ি দেখারও যোগ্য। কোনোটাতে ট্যানেন্ট ইস্যু আছে, কোনোটাতে বিভিন্ন ধরনের কনজাস্টেড ছোট বাড়ি, অর্থাৎ বায়ার যে তার স্বপ্নের বাড়ির সাথে মিলাতে পারেন না। তারপরেও আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, অচিরে আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান হবে। আমরা ফেডারেল গভর্নমেন্টের সাথে কাজ করতেছি যে নিউ ইয়র্ক সিটিতে যে আনইউজ জায়গাগুলো পড়ে আছে এগুলোতে আবাসন গড়ে তুলে এই সমস্যার সমাধান করা যায় কিনা। আর আরও চিন্তা করতেছি যেমন আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার এবং সাউথ এশিয়ান আমেরিকান অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার, আমরা দুটার একই সমানতালে কাজ করতেছি এই আবাসন শিল্পের উত্তরণের জন্য। জি, জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ মিস অপলা, থ্যাংক ইউ টিভিএন 24। জি, দর্শক কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতির পর দ্য ভিউজ নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। বিরতির আগেই বলেছিলাম যে আমরা অনুষ্ঠানের পরবর্তী অংশ অর্থাৎ শেষ অংশে আমরা কথা বলবো আইটি নিয়ে, অর্থাৎ আইটি সেক্টরে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্য সামনের দিনগুলোতে আসলে কি কি সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে আপনাকে বাড়তি মনোযোগ দিতে হবে, না হলে আপনি সংকটে পড়তে পারেন, সেই বিষয়গুলোই আমাদের আলোচনায় থাকছে। এবং বরাবরের মতো একজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে উপস্থিত থাকছেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেটা ইনফোটেকের সিইও মাহবুব সিদ্দিকী। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, দর্শক আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, যদি চান টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, যদি চান সেখানেও যুক্ত হতে পারেন। আপনার যে কোনো মতামত আপনি টিভিএন 24 নিউজ নেটওয়ার্ককে জানাতে পারেন। আর এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আইটি সেক্টরে জব সংক্রান্ত, তাহলে সেই প্রশ্নটিও করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। আমরা আলোচনা শুরু করতে চাই। মাহবুব সিদ্দিকী, আইটি জব নিয়ে কথা বলছি। শুরুতেই জানতে চাইবো বর্তমান মার্কেট সেক্টরে আসলে আইটি জবের কি অবস্থা, হট টপিক কোনগুলো? অবশ্যই। আসলে আমিও যেহেতু আইটিতে লং টাইম আছি এবং আইটি আমাদের কমিউনিটি প্রচুর আইটিতে অনেক ইন্টারেস্টেড, এবং আমি মনে করি যে লাস্ট ফিউ ইয়ার্স আমাদের কমিউনিটিতে অনেক সাকসেসফুল ক্যান্ডিডেট যারা এখন আইটিতে অনেক ভালো করতেছে, যার ফলে এই টপিকটা আসলে সবসময় আসে যে আইটি জব মার্কেটটা কেমন। এখন অনেস্টলি আইটি জব মার্কেট কেন, শুধু আমেরিকার যদি আমরা ইকোনমিক সিচুয়েশন দেখি এবং পুরো জব মার্কেটটাই কিন্তু একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কারণে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, এখানে নতুন টেকনোলজি আসতেছে। তো আমি মনে করি এটাকে আসলে যেভাবে আমাদের দেখা উচিত সেটা হচ্ছে যে কারণে আইটি মার্কেটে হয়তো বা আমাদের এখন হায়ারিং কম, তার কারণ আমরা এটাকে কম্পেয়ার করতেছি হচ্ছে লাস্ট 5 ইয়ার্স প্যান্ডেমিকের সময় অথবা আইটি মার্কেটে যখন প্রচুর জব ছিল তার সাথে। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে আমাদেরকে আসলে বুঝতে হবে যে কেন আইটি মার্কেটটা হয়তো একটু টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে আমাদের আইটি কোম্পানিগুলোতে প্রচুর হায়ারিং হয়েছে, সো তারা যেটা করছে এক্সট্রা রিসোর্স তারা হায়ারিং করছে, এবং যার ফলে এখন কিন্তু জব মার্কেটে দেখা যাচ্ছে যে তাদের ইনাফ রিসোর্স অলরেডি ইন প্লেস, যার ফলে হয়তো তারা একটু কম হায়ার করতেছে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু কথা আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে টেকনোলজিক্যাল চেঞ্জ। হ্যাঁ, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, আমরা হয়তো অনেকে আসলে এটা ডিপার আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতেছি না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যে এখন যে পর্যায়ে আসতেছে, এতে যে একটা মানে আইটি সেক্টর বলেন এবং পৃথিবীর পুরা জব মার্কেটে একটা পুরা ভিন্ন ধারা যুক্ত হতে যাচ্ছে। হ্যাঁ, তো এটাতে যেটা আমি মনে করি যে আমাদের অনেকেই যারা জব মার্কেটে যাচ্ছে বা যারা বলতেছে যে জব মার্কেটটা টাফ বা তারা জব পাচ্ছে না, তার কারণ আমরা যাতে এটাকে পুরোপুরি ইগনোর না করি যে এখানে হয়তো বা আমরা ইনাফ স্কিলড না, আমাদের হয়তো বা লেটেস্ট টেকনোলজি আমাদের কাছে নাই,
অথবা আমরা হয়তো বা সঠিকভাবে এআই কে ব্যবহার করতেছি না বা সঠিকভাবে নিজেকে মার্কেটিং করতেছি না। তার কারণ কি, এখন যেটা ব্যাপার মানুষকে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আসলে একটা জব পাওয়া না, যে আমরা অনেকে বলতেছি হ্যাঁ আমরা একটা জব চাচ্ছি। এখন যেটা চলতেছে, এখন চলতেছে কেরিয়ার ইন্টেলিজেন্সের কথা আমরা এখন বলতেছি। এখানে আমাদেরকে সিস্টেম বিল্ড করতে হবে, নট জাস্ট ওকে আমি একটা জব চাই, আমার রেজুমে একটা তৈরি আছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি এই দুইটা নিউ টেকনোলজি এবং যে পরিমাণ লোক হায়ার হয়েছে এটার জন্য স্লো ডাউন হচ্ছে। এখানে আরেকটা জিনিস আমি দর্শকদেরকে বলতে চাই যে এখন আমরা হয়তো বা স্লো ডাউনের কথা বলতেছি, কিন্তু আমরা নিজেদেরকে স্কিল সেট বিল্ড করতেছি না। হ্যাঁ, যখন আমাদের সেই মার্কেটটা তৈরি হবে, নতুন টেকনোলজিতে যখন প্রচুর হায়ার হবে, তখন কি আমরা রেডি থাকবো কিনা। সুতরাং এটাও আমাদের সবাইকে এই জিনিস এই ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। জি, এআই এর তো সম্প্রতি সময় আমরা বেশ বড় রকমের একটা বুম দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে 5 বছর আগেও যেই পার্সনটা খুব স্কিল ছিল, তার সেই স্কিলটা এখন ব্যাকডেটেড হয়ে গেছে, তাকে এখন নতুন করে স্কিল অর্জন করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ দিবেন, কিংবা এই সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আসলে এআই কি আসলে সবকিছু গ্র্যাব করে নিচ্ছে কিনা, এক ধরনের আশঙ্কার কথা আমরা শুনি। অবশ্যই এআই আসলে ব্যাপার হচ্ছে, এআই যদি আমরা আসলে ডিফাইন করতে যাই, এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখানে ইন্টেলিজেন্স কথাটা আসতেছে। হ্যাঁ, এখন এআই এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা অনেক সময় যেভাবে দেখতেছি এআইটাকে আমরা একটা টেকনোলজি হিসেবে দেখতেছি। এখন আমরা যদি টেকনোলজির কথা বলি, হ্যাঁ, একটা কম্পিউটার একটা টেকনোলজি, একটা গাড়ি একটা টেকনোলজি। এখন টেকনোলজির সাথে এআই এর চ্যালেঞ্জটা কোথায়, যে আপনি যখন একটা টেকনোলজি ব্যবহার করবেন, টেকনোলজির কাজটা হতেছে যে হিউম্যান বিংকে সাহায্য করা, কোনো কিছু ফাস্ট এবং ইফেক্টিভ করা। কিন্তু একটা টেকনোলজি কিন্তু একা একা কাজ করতে পারে না। হ্যাঁ, কিন্তু এআই এর ব্যাপারটা হচ্ছে এখানে, যে কারণে আমি বলতেছি এখানে একটা পুরা শিফট আসতেছে, কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে আমরা আমাদের এখন সবকিছুকে উদ্ভাবন করতে হবে। তার কারণ হচ্ছে এআই কিন্তু নিজেই কাজ করতেছে। আমি যখন একটা গাড়ি চালাচ্ছি তখন আমি একটা টেকনোলজি রান করতেছি, বাট গাড়ি যখন একা একা চলতেছে, দ্যাটস এ টেকনোলজি। হ্যাঁ, আমরা হিউম্যান আমরা অর্গ্যানিক ইন্টেলিজেন্স, বাট এআইটা বিল্ড। এখন নাম্বার ওয়ান কথা আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে, যে সেটা হচ্ছে এআই এর যে টেকনোলজিটা, সেটা কিন্তু খুবই ব্র্যান্ড নিউ। এটা খুবই মানে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এটা নিচ্ছে। যেমন আমরা যদি একজন হিউম্যান পুরাপুরি কেপেবল হতে চাই, আমাদের যত বছর সময় লাগে নলেজ গ্যাদার করতে, এআই এর সিচুয়েশনও সেটাই। হ্যাঁ, বাট এখন যেটা হচ্ছে যে আমরা যদি এখন, আমি মনে করি ইজ এ পারফেক্ট টাইমিং যে এই জিনিসটাকে বোঝা। আপনি যেটা বললেন অসম্ভব ভালো কথা বলছেন, যে আমাদের এটার মধ্যে আসলে একটা ফিয়ার কাজ করতেছে। এখন আপনি একটা জিনিসের ফিয়ার তখনই কাজ করে যখন আমরা জিনিসটাকে বুঝি না। আমি মনে করি যে যারা জব মার্কেটে আছে, এমনকি যারা বাবা মারা তাদের বাচ্চারা ইন ফিউচার কেরিয়ার মার্কেটে যাবে, বা যারা বড় হচ্ছে বর্তমান টেকনোলজিতে, আমাদের উচিত এটার পিছনে একটু টাইম দেওয়া এবং এটাকে বোঝার চেষ্টা করা, রেদার দেন যে হ্যাঁ এআই এর জন্য আমার সফটওয়্যারের জব থাকবে না, এআই এর জন্য অন্য কিছুতে জব থাকবে না। জি, কোম্পানিগুলো এআই এর ব্যবহার করছে, বেশ ভালোভাবেই করছে। দেখা যাচ্ছে যে সিভি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে তারা এআই এর ব্যবহার করছে, সিলেকশনের ক্ষেত্রে এআই এর ব্যবহার করছে। সেই ক্ষেত্রে আসলে যিনি অ্যাপ্লাই করছেন কিংবা যিনি চাকরি প্রার্থী রয়েছেন, তার আসলে কি করা উচিত, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? অবশ্যই এখন মানে আমরা যেটা নিয়ে শুরু করলাম, যে এআইটা যে পুরাপুরি যে ভিন্ন মাত্রা যুক্ত করতেছে, যে এখানে আসলে টেকনোলজি না, এখানে ডিসিশন মেকিং হচ্ছে। হ্যাঁ, তো এখনকার যে জব মার্কেটটা, সেটা আপনি আইটি জবের কথা বলেন, সেটা আপনাকে বিজনেস জবের, যে কোনো জবের কথা বলেন, সেখানে যেটা হচ্ছে এটা পুরাটাই এখন ডিজিটালাইজ হয়ে গেছে। ডিজিটালাইজ বলতে কি, আমরা যখন অ্যাপ্লাই করতেছি একটা জবে, সেটা যখন ইন্টারভিউতে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে স্ক্যানিং হচ্ছে এআই দিয়ে। আমরা এক ধরনের সফটওয়্যার প্রত্যেকটা কোম্পানি ব্যবহার করতেছে, এটাকে আমরা শর্টে বলি ATS, অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। তো এগুলো হচ্ছে এআই বেস। তো এরা যেটা করতেছে, সেটাকে আপনার ওয়ার্ডগুলোকে অ্যানালাইসিস করতেছে। হ্যাঁ, তো আবার আমরা যখন ইন্টারভিউতে যাচ্ছি, তখনও কিন্তু এখন প্রচুর ফোন ইন্টারভিউ বলেন, ভিডিও ইন্টারভিউ বলেন, এখন এআই এর মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, তো যার ফলে পুরা ডিজিটাল কাজটা হচ্ছে। আসলে এখন যে সিচুয়েশনটা হচ্ছে, যে একজন যখন রেজুমি তৈরি করবে, যখন একজন মার্কেটিং, সেটা যে ধরনের রেজুমি হোক, আমাদেরকে এখন রেজুমি লিখতে হবে মেশিনের জন্য, নট হিউম্যান। তার কারণ আমাদের আগে কি হতো, আমি যখন একটা রেজুমি সাবমিট করতাম, হয়তো একজন রিক্রুটার রেজুমিটা পড়তেছে বা কোনো হায়ারিং ম্যানেজার রেজুমিটা পড়তেছে, কিন্তু এখন কিন্তু হিউম্যান পর্যন্ত এটা যাচ্ছে না। হ্যাঁ, যার ফলে আমাদেরকে পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে, যে হ্যাঁ আমি যখন একটা রেজুমি লিখতেছি, আমি রেজুমিটা লিখতেছি একটা মেশিনের জন্য। নাও এখন যদি আমরা একটা মেশিনের জন্য রেজুমি লিখি, তাহলে সেই রেজুমির ধরনটা ডিফারেন্ট হবে। হ্যাঁ, তো এখন আমরা যদি ধরনের কথা বলতে যাই, সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার সেখানে
ওয়ার্ডিং এর ব্যাপার আছে। এখন এআই কি করতেছে, আপনার রেজুমিটা, আমাদের রেজুমিটা পুরোটা স্ক্যান করতেছে, স্ক্যান করার পরে সে জব ডেসক্রিপশন দেখতেছে, জব ডেসক্রিপশনের সাথে ম্যাচ করতেছে। এখন এরকম কিন্তু হইতে পারে যে আমার একজনের 20 বছরের অভিজ্ঞতা, সে একটা জবে অ্যাপ্লাই করছে, আর একজন হয়তো সেই ধরনের অভিজ্ঞতা নেই, সে একটা জবে অ্যাপ্লাই করছে, দেখা যাচ্ছে অভিজ্ঞ সে 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 তার জবের ইন্টারভিউ সেট হচ্ছে না, তাই কারণ তার রেজুমি ওইভাবে বিল্ড না। বিল্ড হয়নি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের রেজুমি আমরা নিজেরা লিখবো, না আমাদের রেজুমি আমরা এআই দিয়ে লিখবো? অসম্ভব ভালো। আমি এখনকার এআইও রেজুমি লেখে। এখন আমি যেটা মনে করি যে হ্যাঁ, এআই অবশ্যই আমাদেরকে এখানে এনহ্যান্সে হেল্প করতে পারে, বাট সেক্ষেত্রে আমাদের আমি যেটা বলবো কয়েকটা ভেরি সিম্পল স্টেপ। নাম্বার 1 যেটা করতে হবে যে আমরা যখন একটা রেজুমি তৈরি করতেছি, রেজুমিটা আমাদেরকে সিম্পল রেজুমি হইতে হবে। সেই রেজুমিতে যাতে আমাদের ওইভাবে গ্রাফিক না থাকে বা টেবল ফরম্যাট না থাকে। তাতে কি হয় যে এটাকে যখন ATS সিস্টেম যখন এটাকে স্ক্যান করে বা এআই যখন অ্যানালাইসিস করে, এটা তখন তাদের জন্য মাচ ফাস্টার প্রসেস হয়। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে রেজুমিগুলো আমাদের অবশ্যই রাখা উচিত ওয়ার্ড ডকুমেন্টে, তখন এটা অ্যানালাইজ করা সহজ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি বললেন যে এটা কি আমরা এআই দিয়ে লিখবো, আমরা যদি নিজেরাই রেজুমিটা বিল্ড করতে চাই, আমাদের মেক শিওর করতে হবে যে রেজুমিগুলা যাতে স্পেসিফিক জব রিলেটেড হয়। এখন আমি যখন একটা জব ডেসক্রিপশন পড়তেছি, হ্যাঁ, জব ডেসক্রিপশনে যে ধরনের ওয়ার্ডিং আছে, জব ডেসক্রিপশনে যে ধরনের স্টেপ আছে, যেগুলা মানে রিকোয়ার্ড স্কিল সেট, তো সেইটা যদি আমার রেজুমিতে না থাকে, সেক্ষেত্রে আমি 20 ইয়ার এক্সপিরিয়েন্স হয়ে হয়তো আমি সেখানে কল না পেতে পারি। যার ফলে আমরা যখন রেজুমিগুলো লিখতেছি, এটাকে রেলেভেন্ট আনতে হবে। হয়তোবা এটার জন্য আসলে আমাদের একটু এক্সট্রা টাইম দিতে হবে আগের তুলনায়, যে কারণে আমি বললাম যে এখন আসলে জব পাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, এটাকে একটা সিস্টেম বিল্ড করে, একটা থট প্রসেস আনতে হবে, যে ওকে আমার রেজুমিটা মেশিন পড়বে, সুতরাং আমাকে এইটাকে ওইভাবেই টেইলর করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, তবে একজন দর্শক রয়েছেন, আমি টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে? নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন আছে। জি, ওয়ালাইকুম দুইটা আসসালাম। কোশ্চেন। এক জি, হলো বলুন। যে চিকিৎসার ক্ষেত্রে এআইটা কিভাবে ইউজ হবে, আর সেকেন্ড কোশ্চেন হলো এআই ইউজ করলে ডাক্তাররা চাকরি হারাবে কিনা। খুবই ভালো কোয়েশ্চেন। আসলে আমি প্রফেশনালি আমি আইটি, আমি আইটিতে আছি প্রায় 20 ইয়ার্স। এখন এআইটা ডেফিনেটলি আমার একটা অনেক ইন্টারেস্টেড সাবজেক্ট, এটার উপর আমি প্রচুর স্টাডি করি, এবং আমি বলবো যে আমি এটা সবাইকে আসলে রেকমেন্ড করি। আমি মনে করি যে এআই এর মাধ্যমে আসলে প্রতিটা সেক্টরে চেঞ্জ আসবে। হ্যাঁ, এখন ওইটাই আমি আরেকটা কথা বলতে যাবো, যে অনেকে আমরা যখন বলি যে এআই এর জব মার্কেট যাচ্ছে কিনা, হ্যাঁ, এআই কিন্তু আসলে রাইট না আমাদেরকে বেনিফিশিয়াল হিসেবে কাজ করতেছে। একজন ডক্টর এখন এআই ব্যবহার করে তারা, আপনি যে কোনো প্রসিডিউরের কথা বলেন, যে কোনো প্রকার ডিটেকশনের কথা বলেন, সেই কাজগুলো কিন্তু এআই তাদেরকে হেল্প করতেছে। হ্যাঁ, এখন আমি একটা বই অলওয়েজ সবাইকে, সব বাবা মাকে আমি সাজেস্ট করি, অনেককে আমি সাজেস্ট করি। বইটা হচ্ছে লিখছে একজন হিস্টোরিয়ান, ইউভাল নোয়া হারারি। তার একটা বই আছে যেটাকে বলে 21 লেসন অফ 21st সেঞ্চুরি। এখন যেহেতু উনি কোয়েশ্চেনটা করলেন যে ডাক্তারদের ব্যাপারে, এখন এই বইটাতে ইউভাল নোয়া হারারি ইজ এ নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার, সে প্রেডিক্ট করছে বাই 2050 উই ডু নট নিড এ মেডিকেল ডক্টর। আচ্ছা, উই উইল হ্যাভ, আমাদেরকে এআই এর সে এখন এখানে সে খুব ইন্টারেস্টিং, যেহেতু প্রশ্নটা করছে, এখানে খুবই ইন্টারেস্টিং একটা কথা সে বলছে, যেটা যে দেখেন এখন সিচুয়েশন কি পৃথিবীতে, যে আমি আমেরিকাতে থেকে আমি যে ডাক্তারি সেবাটা পাচ্ছি এখানে একটা হাসপাতালে, আমি যদি বাংলাদেশের কোনো রুরাল এলাকায় থাকি অথবা আফ্রিকার কোনো এলাকাতে থাকি, সেখানে কিন্তু সেই সুযোগ সুবিধাটা আমরা পাচ্ছি না। এখন উনার কথাটা যেটা, যে একসময় হয়তো গভর্নমেন্ট বলেন বা বড় বড় অর্গানাইজেশনে তাদের একটা ইন্টারেস্ট থাকবে যে তারা যাতে এআই বেসড ডক্টর তৈরি করতে পারে। এতে কি হবে, যে নতুন কোনো ইনভেনশন আসলে বা যে ধরনের চিকিৎসা ব্যবস্থা আমাদের আসবে, আমরা সেটাকে সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করতে পারবো সারা পৃথিবীতে। এটাতে এক একজন ডাক্তারের সেপারেট স্কিল সেট থাকবে না। বাট এনিওয়ে, এটা মানে ওই প্রসঙ্গে আসলে কথাটা চলে আসলো যদি একটু। কিন্তু এটা তো আসলে আরো অনেক পরের ব্যাপার, কারণ এআইও তো এখনো আসলে পুরোপুরি ভাবে স্ক্যানিং এর জন্য সেই পরিমাণে দক্ষ হয়ে ওঠেনি।
ইন্টারভিউ নেওয়ার কথা বলছিলেন যে এআই এখন মানুষের ইন্টারভিউ নিবে, সেই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কিনা? এআই এখন অলরেডি মানুষের ইন্টারভিউ নিচ্ছে। আপনি দেখবেন যে প্রচুর ইন্টারভিউ কল আসে, যেমন আমি যেহেতু এই বিজনেসে আছি, আমার প্রচুর স্টুডেন্টরা যখন ইন্টারভিউ কল পায় সেখানে তারা এআই কথা বলতেছে। হ্যাঁ, এমনকি তারা এত ন্যাচারালি কথা বলে, অনেক সময় ইনিশিয়ালি আসলে ব্যাপারটা বোঝা যায় না, বাট এটা নিয়ে আসলে বেশ কিছু কাজ চলতেছে, যার ফলে কোম্পানি থেকেও এখানে তারাও ব্যবহার করতে, যেটা তারা আসলে এটাকে অ্যানাউন্স করতেছে যে আমি আসলে এআই কল করতেছি, এটা এতটা রিয়েল। হ্যাঁ, এখন এটা হচ্ছে, এবং আপনার ভিডিও ইন্টারভিউ এখন এআই এর মাধ্যমে হচ্ছে। এখন এইখানে আমি যেটা বলবো যে এখানে একটা স্কিল সেট, এখানে একটা সিস্টেমের কথা, যে কারণে আমি বলবো আগে যেটা হয়তো আমরা আসলে ইন্টারভিউটা হয়তো বা আমরা যখন একজনের সাথে ইন্টারভিউ দিচ্ছি, হ্যাঁ, তখন কিন্তু আমরা যে শুধু ইন্টারভিউটা দিচ্ছি। এখন যেটা হচ্ছে যে মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আমাদের ইন্টারভিউটা বিশ্লেষণ হচ্ছে। এখন একজন এআই যখন এটাকে টেস্ট করতেছে, সে আপনার টোনস দেখতেছে, সে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখতেছে, সে আপনার আই মুভমেন্ট দেখতেছে, এবং এটার এআই এর ভিতরে কিন্তু সে স্মার্টনেস নিয়ে আসা হয়েছে যে তারা বুঝতে পারবে যে আপনি যখন একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছেন, হাউ এক্সপার্ট ইউ আর বেসড অন দোজ। যার ফলে হ্যাঁ, এটার জন্য বললাম যে এখানে অনেক চেঞ্জ এখন হয়তো ওই লেভেলের আসে নাই, বা এটা আসতেছে। আবার ভিডিওর সময় যার ফলে সেখানে তারা ফেসিয়াল এক্সপ্রেশন দেখতেছে, এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যানালাইসিস হচ্ছে, যার ফলে এই ক্ষেত্রে আসলে আমাদের ক্যান্ডিডেটদের জন্য, আমাদের কমিউনিটিদের জন্য এইটা বোঝা দরকার। এই জন্য আমি বললাম যে এআইকে আসলে আমাদের বুঝতে হবে ডিপার আন্ডারস্ট্যান্ডিং এ, এবং তখন হয়তো বা আমরা এইটা নিয়ে প্রস্তুতি নিতে পারবো এআই এর সাথে আমরা কিভাবে নিজেকে রেডি করব। এআই দিয়ে যে কাজগুলো হচ্ছে, সেটা ইন্টারভিউ এর কথাই বলি কিংবা রিজিউমে স্ক্রিনিং এর কথাই বলি, এই কাজগুলোর আসলে রেজাল্ট কিংবা ইম্প্যাক্টটা কি? কারণ এআই তো এখনো 100% ডেভেলপড না। এআই এর যে পরিমাণ ডেটা ইনপুট করা দরকার, এআই কে যে পরিমাণে স্কিলড করা দরকার, সেটা কিন্তু আমরা এখনো করে উঠতে পারিনি। তাহলে এইটার আসলে বর্তমানে রেজাল্ট গুলো কি আসতেছে, ইম্প্যাক্ট গুলো আসলে কি পড়ছে? ইম্প্যাক্ট আমি যেটা মনে করি, এখন প্রচুর এআই মার্কেটে অ্যাভেলেবল। আমি যে সকল কোম্পানির সাথে কাজ করি সেখানে আমরা আপনি চ্যাট জিপিটির কথা শুনে থাকবেন, কো পাইলটের কথা শুনে থাকবেন। এই পয়েন্টে এখনো এআই আমাদের জন্য আসলে হেল্পার হিসেবে কাজ করতেছে, এফিসিয়েন্সি বের করতেছে। আপনি যদি একটা ডকুমেন্টেশনের কথা বলেন, এখন আমরা যদি একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, এআই সেটাকে অ্যানালাইসিস করে সেটা ডকুমেন্টটা তৈরি করতে পারতেছে। হ্যাঁ, বাট আপনি এআইটা এখনো বেবি স্টেপে আছে, এবং এটার আরো প্রগ্রেস হবে, যার ফলে আমি মনে করি এটা ডেফিনেটলি এখন অনেক রাইট টাইমিং টু গেট ইনটু। এবং আপনি যে বললেন এআই এর মাধ্যমে কি হচ্ছে, যে কোম্পানি তাদের যেটা গোল, তারা এফিসিয়েন্সি বিল্ড করতে চাচ্ছে হয়তোবা এখানে আসলে, যার ফলে আমাদের আসলে এতটা ওরিড হওয়ার কোনো কারণ নাই যে এআই এর জন্য আমাদের হয়তোবা আইটিতে জব থাকবে না বা মেডিকেল ফিল্ডে জব থাকবে না। এখন এটাকে যেটা হচ্ছে, কোম্পানিরা এআইটাকে ব্যবহার করে হয়তোবা আমরা আরো বেশি অ্যানালাইসিস করতে পারতেছি, আমরা আরো ফাস্টার সফটওয়্যার ডেভেলপ করতে পারতেছি, বাট এখনো সেই ধরনের জবের ইম্প্যাক্টটা হবে না। তো এটা আমাদেরকে এটা এআই ডেফিনেটলি হেল্প করতেছে, যেটা কোম্পানিরা তারাও নিজেরা অ্যানালাইসিস করতেছে এবং তারা দেখতেছে এই বেনিফিটটা। বাট এভরি কোম্পানি আপনি যদি বলেন, তারা এটাকে মনিটর করতেছে। হ্যাঁ, যখন নতুন নতুন টেকনোলজি আসতেছে, নতুন অ্যাডভান্স এআই লেভেল আসতেছে, হ্যাঁ, আপনি দেখবেন যে GPT-2 ছিল, জিপিটি এখন আমরা 4 আছি, জিপিটি যেহেতু আমাদের প্রসেসিং পাওয়ার বাড়তেছে, রাইট? সুতরাং এই যে প্রসেসটা চলতেছে, ওইটার উপরে বেস করে কোম্পানিরা এটাকে ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে। জি, এআই আসলে কতটুকু থ্রেট তৈরি করছে, এই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাইবো, কারণ আসলে বর্তমান সময়ে ইনফরমেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমাদের সবার হাতে ডিভাইস, আমাদের সবার হাতে এআই। আপনি বদ্ধ ঘরেও আসলে যদি কোনো ব্যক্তিগত কথা বলেন, আপনার ফোন সেটা শুনতে পারছে, আপনার ফোন সেটা ডিটেক্ট করতে পারছে। এটা আসলে ব্যক্তিগতভাবে কতটা হার্মফুল বর্তমান সময়ে হচ্ছে, কিংবা অদূর ভবিষ্যতে আসলে কতটা সংখ্যা দেখছেন? এটা অনেক ভালো কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে এআই, আপনি এর মধ্যে বেশ কিছু আমেরিকার অনেক জায়গায় অনেক এআই এর বিরুদ্ধে আসলে লসুটও করা হয়েছে। তার কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফেয়ারনেস, কেননা এআইও কিন্তু বায়াস হইতে পারে। তার কারণ আসলে একটা এআই যেহেতু একটা ইন্টেলিজেন্স, তার মানে আমরা এআই কে যে ডেটাটা প্রোভাইড করতেছি, সেই ডেটার উপরে বেসড করেই কিন্তু এআই ডিসিশনটা নিবে, এবং যেভাবে আপনি ডিজাইন করছেন সেভাবেই নিবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, যার ফলে এটা নিয়ে অনেক কথা হচ্ছে, এখানে
এআই কে কন্টেইনমেন্টের কথা বলা হচ্ছে, এখানে এআই কে স্ট্যান্ডার্ডাইজের কথা বলা হচ্ছে। তারপর আপনি যেটা বললেন, আমি কুইকলি যেটা বলবো যে আমাদের যেটা নজর রাখতে হবে, এমনকি বাবা মাদেরও যেটা নজর রাখতে হবে যে আমাদের ছেলে মেয়েরা যদি এআই ব্যবহার করে, তারা যে ধরনের এআই ব্যবহার করতেছে সেই এআই থেকে কোনো প্রকার বায়াসনেস আসতেছে কিনা, বা তারা কোনো প্রকার নেগেটিভলি ইম্প্যাক্ট হচ্ছে কিনা। আবার আমরা যখন ইন্টারভিউ দিচ্ছি যারা, তারাও আমরা এই এআই গুলোকে নিয়ে আমরা একটু রিসার্চ করে আমাদের জানা উচিত যে এখানে কি ধরনের ইম্প্যাক্ট আসে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে সেই যে আমেরিকার প্রচুর কোম্পানিরা তারাও কিন্তু এটা নিয়ে রিসার্চ করতেছে, এবং এআই এর যে ডেটাগুলো আমরা ইনপুট করতেছি ওইটাকে আসলে মনিটরিং এর ভিতরে আনা হচ্ছে। তখন এটা যদি না করা হয় তাহলে এটার নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বড় কিছু হতে পারে। তো এটা নিয়ে মার্কেটে এটা নিয়ে কথা বলা হচ্ছে। তবে আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, এআই ইজ এ ব্লেসিং, এবং এআই এর মাধ্যমে আসলে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটি বলেন, জব সার্চের কথা বলেন, হ্যাঁ আমি মনে করি যে প্রতিটা মানুষের আমাদেরকে এআইকে ফিয়ার না, এআইকে বরং বোঝার চেষ্টা করা উচিত এবং বুঝে আমরা ওই অনুযায়ী সিস্টেম তৈরি করা উচিত। এখন সেটা যদি আমরা জব মার্কেটের কথা বলি, এখন আমাদেরকে আর কেরিয়ার বিল্ডিং না, কেরিয়ার ইন্টেলিজেন্স বিল্ড করতে হবে, যেখানে আমরা জানবো যে আমাদেরকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, সেখানে আপনার প্রোফাইলটা সঠিকভাবে আছে কিনা, লিঙ্কডইন প্রোফাইলে ঠিকভাবে আছে কিনা, সঠিক ওয়ার্ডিং সেখানে আছে কিনা। এখানে আমাদের যেটা করা উচিত, আমাদের ইন্টারভিউতে আমাদেরকে আরো কেয়ারফুল হইতে হবে। সেখানে আমরা এআই ব্যবহার করে সেখানে আমরা ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারি, যেখানে এআই বলে দিবে যে হ্যাঁ তোমার বডি মুভমেন্ট এখানে হয়তো ঠিক ছিল না, তোমার আই মুভমেন্ট এখানে ঠিক ছিল না। যার ফলে এআই ব্যবহার করে কিন্তু আমরা এআই এর জন্য প্রস্তুত হতে পারি। যার ফলে আমাদেরকে যারা জব সিকার, আমাদেরকে আরো একটু বেশি সিরিয়াস হইতে হবে এই ব্যাপারে। যার ফলে না যে আমি একটা রেজুমি তৈরি করছি, আমি কেন জব পাচ্ছি না, বাট আমি কিভাবে আমার ব্র্যান্ডিং, কিভাবে আমার ইন্টেলিজেন্স তৈরি করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমাদের কেরিয়ার ইন্টেলিজেন্স বিল্ড করতে হবে, যাতে এটা আমাদের জন্য একটা লং টার্ম ব্র্যান্ডিং হয় এবং যাতে এটার মাধ্যমে আমরা ফিউচারে কেরিয়ার বিল্ড করতে পারি। জি, মাহবুব সিদ্দিকী, আরো অনেক কিছু আপনার কাছে জানার ছিল, তবে আজকের মতো সময় শেষ হয়ে গেছে। অসংখ্য কৃতজ্ঞতা আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকে। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।